সকালে এক কথা বলছে, বিকালে আর এক কথা বলছে। এই জায়গা যদি আপনি পরিষ্কার না করতে পারেন, যে জামাত ইসলামকে আপনার শেখ মুজিব নিষিদ্ধ করেছিল, আবার সাধারণ ক্ষমতা দিয়ে তাদেরকে মাপ করে দেওয়া হয়েছিল, আবার জিয়া রহমান তাদেরকে নিবন্ধন দিয়ে রাজনীতি করার সুযোগ দিয়ে জন্য জিয়া রহমান দলকে আজও পর্যন্ত কিন্তু ট্যাগ আপনার এটার জন্য কথা শুনতে হয়। আজকে জামাতে ইসলামের নেতৃবৃন্দদেরকে শেখ হাসিনা আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে অনেক লোককে ফাঁসি দিয়েছে, অনেকের বিচার করেছে। কিন্তু এই নির্বাচনে আপনি জামাতের প্রার্থী যারা, তারা প্রকাশ্য, আপনি দেখবেন যে অনেক ইউটিউবে আছে, এতে আছে, তারা প্রকাশ্য আওয়ামী লীগের বাড়িতে গিয়ে, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে গিয়ে তাদের কাছে ভোট প্রার্থনা করেছে। আমার এখানে যে কথাটা বললাম, আমি জামাতের সাথে ছাত্র জীবন থেকেই তাদের রাজনৈতিক দর্শনগত ক্ষেত্রে আমার মতো পার্থক্য আছে, এবং আমি সাংঘাতিকভাবেই জামাতের এই ধর্ম ব্যবহারটা আমি সাংঘাতিকভাবে বিরোধিতা করি, এবং তারাকে আমি ধর্ম ব্যবসায়ী একটা রাজনৈতিক দল হিসেবে মনে করি। যে কারণে এখানে তারা আপনার এই যে নির্বাচনে আমাকে ২৬ সালে যে উদাহরণটা আপনি নিয়ে আসলেন, আমি জামাতের সাথে কিন্তু ছাত্র জীবন থেকে নির্বাচন করে আসছি এবং বরাবরই তাদেরকে পরাজিত করেছি। আমার নির্বাচনী এলাকায় তারা একমাত্র বাংলাদেশের মধ্যে সিট, যেটা ৮৬ সাল থেকে এরশাদের সময় তারা নির্বাচন করেছে, আবার ৯১ সালে নির্বাচন করেছে, আপনার ৯৬-তে নির্বাচন করেছে, ২০০১-এ নির্বাচন করেছে, ২০০৮-এ নির্বাচন করেছে, ২০১৮-তে নির্বাচন করেছে, ২০২৬-এ নির্বাচন। এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র সিট। এইখানে জামাত ইসলামকে কিন্তু আমি তাদের সাথে ৫ বার নির্বাচন করে হারিয়েছি, ১-২ হাজার ভোটে না। এখন যে বর্তমান এমপি প্রার্থী, সেখানে সে আমার সাথে গত ১৮ নির্বাচনে প্রায় ৭৫,০০০ ভোটে ব্যবধানে পরাজিত হয়েছে। এবং জামাত ইসলামের ভোটের যে রেশিও ৮৬ সাল থেকে, আপনার তো ৮৬ সালে যে ভোট, ৯১ যে ভোট, ৯৬ যে ভোট, ২০০১-এ যে ভোট, পর্যায়ক্রমে তাদের সর্বোচ্চ ভোটের রেকর্ড হচ্ছে ৬০,০০০। আর এইবার তারাকে ভোট দেওয়া হয়েছে ১,৯০,০০০। আমি যে ভোটের রেশিও ৯০,০০০, ১,০৮,০০০, তারপরে ১,৩৩,০০০, আমার ভোটের রেশিও কিন্তু এই ২৬ সালেও কিন্তু ঠিক আছে। আমার ভোট কিন্তু কমেনি, আমার ভোট যেটা সেটাই আছে আপনার। যেহেতু আমি একটা নীতির, একটা নৈতিকতা, আদর্শ নিয়ে রাজনৈতিক দল করি, এইখানে আপনার এই যে ১,৯০,০০০ ভোটটা আসলো, কোথা থেকে আসলো, কারা দিল? জামাত ইসলামের ভোট কি আপনার রাতারাতি ৬০,০০০ থেকে ১,৯০,০০০ হয়েছে? এখানে আজকে জামাতের প্রধান বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের যদি প্রথম উদাহরণ আমি বলবো যে আমার নবাবগঞ্জ জেলায় দেখতে হবে, কারণ নবাবগঞ্জ জেলায় আজকে জামাতের ৩টা সিট তারা নিয়েছে। আমাদের পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ একে, ওখানে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাহেব, উনি ৫ বারের এমপি, উনি বারবার নির্বাচিত, যবার নির্বাচন ফেয়ার হয়েছে তবারই উনি নির্বাচিত হয়েছেন। সুতরাং এই সিটগুলো আজকে জামাতের কাছে যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমি নিজে দেখেছি যে জামাতের প্রার্থীরা যখন শেখ মুজিবের তাদের নেতাদেরকে যখন আপনার ট্রাইব্যুনালে শাস্তি দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাদের কফিনে থুতু মেরেছে আওয়ামী লীগের ছেলেরা, তাদের কফিনে জুতা নিক্ষেপ করেছে, তাদের আপনার জানাজা করতে দেয়নি, তাদের কবরে ঠিকমতো দাফন করতে পর্যন্ত দেয়নি, বিভিন্ন রকম আপনারই হয়েছে। সেই রাজনৈতিক দল, আমি অবাক হয়ে যাই যে তাদের বাড়িতে গিয়ে তো কীভাবে ভোট প্রার্থনা করতে পারে। আওয়ামী লীগের ভোট শুধু পায়নি, আওয়ামী লীগকে নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে আওয়ামী লীগের ভোট চাওয়ার যা যা করতে হয় সবকিছু করে। সুতরাং আজকে আওয়ামী লীগকে আমি মনে করি যে বাংলাদেশে আজকে যদি আপনি মনে করেন দেশে স্থিত হচ্ছে না, তাহলে এখানে রাজনৈতিকভাবে কোনো গোপন আপনার চলবে না। জামাতকে প্রকাশ্য বলতে হবে। জামাত যেমন ৫ই আগস্টের পর তাকে কে দায়িত্ব দিয়েছিল, সাধারণ ক্ষমা করে দিল, যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিলাম। এতগুলো মৃত্যু, হত্যাকাণ্ড, এত বড় আপনার খুন জখম, এত অপরাধের পরও তাদের নেতা কর্মীরাও গুমের শিকার হয়েছে, বিচারপতি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অথচ সমস্ত কিছু ক্ষমার কথা বলেছে। কিন্তু বক্তব্যটা কোট করি, আপনি নিজেই বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের কেউ বিএনপির পক্ষে কাজ করেনি। কিছুদিন আগে অর্থাৎ ৩০ মে আপনি আরেকটি ঘটনা বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির নেতারা গুপ্ত জামায়াত এবং জেলা বিএনপিতে গুপ্ত জামায়াত জায়গা। আমার প্রশ্নটা হলো, জেলা বিএনপিতে গুপ্ত জামায়াতগুলো জায়গা পেলে আপনারা থাকতে সচেতন? গত ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী আমার আলোচনা সভা ছিল চাঁপাইনবাবগঞ্জে। সেখানে আমি আলোচনা পর্যায়ে ছাত্র দলের উদ্যোগে আলোচনা হচ্ছে, আমি চিফ গেস্ট হিসেবে ছিলাম। সেইখানে বলেছিলাম, এটা ভাইরালও হয়েছিল। এবং আমি যা বলেছি, আমি কখনো কিন্তু আপনার দলের মধ্যে থাকলেও, দলের দায়িত্বশীল যে কেউ থাকুক না কেন, যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, আমি সত্য কথাটাই বলি। আমি যা বলেছি একেবারেই সঠিক বলেছি, যে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাথে যারা দায়িত্বে রয়েছে তারা সকলেই আমাদের ভোট, সভাপতি, সাধারণ সম্পাদক, সবাই, শুধু আমার এলাকায় শুধু নয়,
জেলায় আমরা যে 3টা নির্বাচন এলাকা, এই জেলা বিএনপি কাউরি পক্ষে ভোট করেনি। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছি যে আপনার অনুমোদিত এই কমিটি, আপনি আমাদেরকে মনোনয়ন দিলেন, আপনি বলে দিলেন যারা দায়িত্ব আছে তারা যেন প্রার্থীদের ভোট করে, এরা করে নাই, এরা জামাতের ভোট করেছে 3টা সিটি। এবং তাদের যে সমস্ত লোকজন ছিল তারাকে পয়সা নিয়ে জামাতের কাছ থেকে পয়সা পর্যন্ত তারা নিয়েছে, এগুলো স্পষ্ট। সুতরাং এগুলো দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা জানে, শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা জেনে শুনে জানার পরেও এখন এগুলো ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে আমাদের জেলার বিএনপি নেতৃবৃন্দরা, এগুলো আপনার অপেক্ষায় আছে। আর কাছে আমার কাছে বেশি সময় নেই, একটা প্রশ্ন শুধু করতে চাই আনিস আলমগীরের কাছে। আনিস আলমগীর, আজকে প্রধানমন্ত্রী বলেছেন বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন, তিনি বলেছেন। আমার প্রশ্ন হলো, অতীতে অনেকবার মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়েছে, অনেকবার যদি বলি শেষ পর্যন্ত 1,69,614 জনের বীর মুক্তিযোদ্ধা। এর আগে যদি বলি এরশাদের সময় 1,58,000-এর একটা তথ্য দেখছি। এর আগে 1,02,000, এরশাদের আমলে 1,02,000, 96 1,58,000, এরপরে আবার চেঞ্জ। আমার প্রশ্ন হলো, স্বাধীনতার 55 বছর পরেও এসে আমরা মুক্তিযোদ্ধার তালিকাটা কেন করতে পারলাম? দায়দা কার? সেই একই সাথে রাজাকারের তালিকাটাও তো আমরা করতে পারিনি। 2022 সালে একবার প্রকাশ করে আবার সেটা বন্ধ করে দেওয়া আছে। তাহলে এই দায়টা কাদের দেবেন? 55 বছর পরে এসে আমরা এই দায়টা হচ্ছে যারা তালিকা করছে তাদেরকে। তালিকারই প্রয়োজন হয়েছে কি? আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষে যে শক্তিগুলো আছে, ক্ষমতা ছিল, কিছু রাজাকার ছিল, রাজাকারদের তালিকাটা করা দরকার ছিল। এরা রাজাকার। আরেকটা তালিকা করা ছিল যারা সশস্ত্র যুদ্ধ করেছে, রাইট, সশস্ত্র যুদ্ধ করেছে এরা, আর এরা রাজাকার, শেষ। কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে সেই বঙ্গবন্ধুর আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এবং সর্বশেষ ডক্টর ইউনূস পর্যন্ত এই কাজটাই করে গেছে, এবং এই কাজটা এখন আবার নতুন করে হবে। এবং এই তালিকা দিয়ে দেখেন বঙ্গবন্ধু শেখ হাসিনার আমলে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন হয়েছে, নিয়ে কত ভুয়া আমলারা চাকরি করেছে। তার মানে এখানে বেনিফিট ছিল। কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে আসলে আমরা কতটা সম্মান করছি, মুক্তিযুদ্ধকে কতটা সম্মান করছি, সেটা কি আমরা করেছি? সেটা ইউনূসের আমলে তো পুরো বাংলাদেশটা পাকিস্তান হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ কেন করেছে সেটা একটা ভুল ছিল। বাংলাদেশে 16ই ডিসেম্বর স্বীকার করেন। আমি আপনাকে যে বললাম, আপনারা যে ছাগল ব্যারিস্টারদেরকে এনে টকশো করেন, তাদেরকে কেন জিজ্ঞেস করেন নাই কোনোদিন 16ই ডিসেম্বর যারা স্বীকার করে না তারা বাংলাদেশে কীভাবে থাকে? এবং বাংলাদেশ সরকারকে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। আজকে জুলাইয়ের বিরুদ্ধে কোনো কথা হলে সেটার জন্য আমরা চিৎকার দিয়ে বলছি যে অমুক জুলাই অবমাননা করেছে, কিন্তু পুরো দেশটাকেই যারা অবমাননা করছে, যারা বাংলাদেশের অস্তিত্বই স্বীকার করে না, সেটা নিয়ে যখন আপনি কথা বলেন না, তখন তো বোঝা যায় যে আসলে কি চায় সরকার, দেশটা কি চাচ্ছে, মুক্তিযুদ্ধ আসলে কোথায় এখানে। আপনি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেন, তাদের গলায় জুতা লাগান, আপনি তাদের স্কাল্পচারগুলো ভাঙেন, আপনি বঙ্গবন্ধুর মূর্তি ভাঙেন, বঙ্গবন্ধুর বাড়ি একটা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটা জায়গা, সেটাকে পুড়িয়ে দেন, ভেঙে দেন। তো এতগুলো অবিচার যখন আপনি করেন, তখন হচ্ছে যে আসলে এখানে বাংলাদেশ এখন 24 দিয়ে 71 ঢাকতে চাচ্ছে। এখন 71-এর যারা পরাজিত শক্তি, তারাই আবার এখন রাজনীতিতে কলকারি নাড়াচ্ছে। আজকে আপনি মনে করছেন যে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছেন, সব শেষ হয়ে গেল, এবং বিএনপিও হয়তো খুব খুশি যে ঠিক আছে তারা তো হয়ে গেল, কিন্তু পরবর্তী আঘাত তো তাদের উপরে আসবে। কারণ বাংলাদেশে যদি দুইটা রাজনৈতিক দল, বড় দুইটি রাজনৈতিক দল, দুইটাই মুক্তিযুদ্ধকে আপল করে, তো একটা না এখন আরেকটাকে পিটাতে তো অনেক সুবিধা হবে। সো মুক্তিযুদ্ধের তালিকা করা, অমুক করা, তমুক করা, সবগুলোতে করার কোনো কিছু নাই। এটা সঠিক তালিকা হোক, কিন্তু মুক্তিযুদ্ধকে যারা অসম্মান করতেছে তাদের বিচার আগে হোক। অসংখ্য ধন্যবাদ আনিস আলমগীর। আপনি কিছু বলবেন কিনা যে আসলে মুক্তিযুদ্ধের তালিকাটা এতদিন হওয়ার পিছনে? আমি একটা বলি, যে একটি সরকার মুক্তিযুদ্ধের তালিকা করেছেন, কিন্তু পরবর্তীতে যে সরকার আসেন তিনি বলেন যে এখানে অনেক অমুক্তিযোদ্ধাকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন যদি তালিকা করা হয়, ভবিষ্যতেও কোনো সরকার এসে তিনিও কি বলবেন কিনা যে অনেক অমুক্তিযোদ্ধাদের বা সুবিধা দেওয়া? আমি মুক্তিযোদ্ধা যেটা মনে করি, যেটা ভাই বলল, যারা সরাসরি মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র যুদ্ধ করেছে, এরা হলো ফ্রিডম ফাইটার, তাদের একটা তালিকা হতে পারে। আর যারা মুক্তিযুদ্ধের সহযোগী, তাদের একটা তালিকা করতে, দুটোকে একসাথে গুলিয়ে ফেলা ঠিক নয়। যেমন সহযোগীর মধ্যে ধরেন যে অনেকে সাংস্কৃতিক কর্মী ছিল, যারা গান বাজনা করে বেরিয়েছে দেশ বিদেশে, করে যারা সংগঠিত করেছে মুক্তিযুদ্ধকে, বা যারা আপনার বিভিন্ন আন্তর্জাতিক জায়গায়, বিভিন্ন জায়গা থেকে মুক্তিযুদ্ধের পক্ষে যারা আপনার কথা বলেছে বা আপনার আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করেছে, তারাকে আপনি মুক্তিযুদ্ধের সহযোগী বলতে পারেন। কিন্তু মুক্তিযোদ্ধা যারা যুদ্ধে করেছে, তারা
আমি এটার ব্যাপারে আমি যখন গত শেখ হাসিনার গত 18 পার্লামেন্টে এটা নিয়ে বিল উত্থাপন করা হয়েছিল, আমি পরিষ্কার বলেছিলাম যে না, এখানে মুক্তিযোদ্ধা হিসাবে শুধুমাত্র যারা সরাসরি যুদ্ধ অংশ তাদেরকে, যে 95,000 কথা আমরা শুনি, সেটাকেই মুক্তিযোদ্ধা হিসাবে এটা ইউনূসের তালিকাভুক্ত আমলে যে করা হবে। উপদেষ্টা ছিলেন উনি কিন্তু আন্তরিকতার সাথে এটা করতে চেয়েছেন, করছেন উনি, কিন্তু কথা হচ্ছে যে এটা বারবার পরিবর্তনের কারণে জরুরি হয়ে গেছে। আর এটা থেকে আপনার হয়েছে কি, বিগত সরকারের সময় একটা সেন্টিমেন্টাল একটা ব্যাপার ছিল যে মুক্তিযোদ্ধারা আপনার চাকরির ক্ষেত্রে বিভিন্ন আপনার সুযোগ সুবিধাগুলো পেত, তাদের নাতে যে কারণে আপনার এটা নিয়ে অপব্যবহারও হয়েছে, যে কারণে তো কোটা আন্দোলনও হয়েছে, একসময় এটা মুক্তিযোদ্ধার কোটা বাতিলও করে দেওয়া হয়েছে। যে কারণে আমি মনে করি যে এই সেন্সিটিভ বিষয়টি নিয়ে আমাদের মুক্তিযুদ্ধের প্রতি যেমন সম্মান শ্রদ্ধা থাকা অপরিহার্য, রাষ্ট্র যতদিন থাকবে, আমাদের পতাকা মানতে যতদিন থাকবে, পাশাপাশি এই মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে রাজনীতিটা বন্ধ হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ।